আহ, আজকে আমি একটা খুব সেন্সিটিভ ইস্যুস নিয়ে কথা বলবো। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এটা খুব সেন্সিটিভ একটা ইস্যুস। এর সঙ্গে বাংলাদেশের একটা গণমাধ্যম জড়িত, এবং এই গণমাধ্যম নিয়মিতই আপনারা শিরোনাম দেখে বুঝতেছেন যে তারা হয় মোরাল পুলিশিং করতেছে, অথবা যেটা হচ্ছে যে দিন দিন একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করতেছে। সো চ্যানেল 24-এর বিরুদ্ধে, মানে চ্যানেল 24-এর বিভিন্ন রিপোর্টারের বিরুদ্ধে সবসময় অভিযোগ ছিল তাদের যে অনুসন্ধানী যে প্রোগ্রাম সার্চলাইট, সেই সার্চলাইটের টিমের বিরুদ্ধেও বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ছিল। রিসেন্টলি একটা ঘটনা ঘটে, ঘটনাটা আসলে আমি যেভাবে টের পাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সেটা হলো যে একজন রাইট অ্যাক্টিভিস্ট উনি আমাকে একটা ঘটনা শেয়ার করেন, এবং সাথে সাথে একজন ভিকটিমের নাম্বারও শেয়ার করেন। তো আমি ঘটনাটা প্রথমে ওই রাইট অ্যাক্টিভিস্টের কাছ থেকে জানি, তারপর হচ্ছে ভিকটিমের সাথেও কথা বলি, এবং এরপর আমি যেটা চেষ্টা করি যে চ্যানেল 24-এ বা এর আশেপাশে যারা আমার সোর্স আছে তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করি, এবং করে যে ইনফরমেশনগুলো পাইছি সেগুলো আপনাদেরকে আমি শেয়ার করতেছি। সো এইখানে প্রথম বিষয় হচ্ছে যে একজন সমকামী যিনি নিজেকে লুকাচ্ছেন না বা পরিচয় গোপন করতেছেন না, এরকম এটা ভিকটিমের দাবি, এবং সে হচ্ছে গিয়ে গণমাধ্যমে কাজ করতে চান বা সাংবাদিকতা করতে চান। এই জন্য তিনি বেশ কিছু জায়গায় ইন্টারভিউও দিয়েছেন, এবং এরপর হচ্ছে চ্যানেল 24-এর এক রিপোর্টারের সঙ্গে তার যোগাযোগ হওয়ার পর চ্যানেল 24-এর ওই রিপোর্টার তার কাছে তার নাম্বার চাই, বলে যে এইভাবে হবে না, নাম্বারে আমরা সরাসরি কথা বলি। তারপর কথা বলার পর যেটা হয় যে বলেন যে ঠিক আছে, আপনি যদি কাজ করতে চান তাহলে হচ্ছে ধানমন্ডিতে আসেন, আমরা ধানমন্ডিতে বসে সামনাসামনি কথা বলি। এবং সেই ব্যক্তি ধানমন্ডিতে যাওয়ার পর হচ্ছে তাকে একটা কথা বলতে বলতে একটা নির্দিষ্ট গলিতে নিয়ে যাওয়ার পর সেখানে দেখা যায় যে চ্যানেল 24-এর আরও কিছু সংবাদকর্মী, সেখানকার হচ্ছে ক্যামেরা পার্সন, আরও বেশ কয়েকজন চ্যানেল 24-এর যারা আসেন, এবং ভিকটিমের অভিযোগ হচ্ছে এই সময় তাকে মারধর করা হয়। মারধর করে তাকে, সে সমকামী বা এই ধরনের ইস্যুসগুলো চলে আসে, এইটা নিয়ে তাকে মাপ চাওয়ানো হয়। তার মোবাইল কেড়ে নিয়ে হচ্ছে মোবাইল চেক করে কার কাছে এর আগে সে চাকরি চাইছে বা কে তার পরিচিত তাদেরকেও হচ্ছে গিয়ে ভিডিও করা হয়। মূলত চ্যানেল 24-এর রিপোর্টার ভিডিও করে সেটা হচ্ছে গিয়ে তাকে বলায় সে এই কাজ করবে না, এটার জন্য মাপ চাওয়ানো হয়। তারপর যার সঙ্গে যোগাযোগ তাদেরকেও তার সমকামী ডিক্লেয়ার করতে হবে, তাদের ভারতীয় এজেন্ট, ধর্মবিরোধী, এই ধরনের ডিক্লেয়ার করানো, ভিডিও করা হয় মারধর করে। সো এই ঘটনার পর এই ভিকটিম সুইসাইড করতে যায়, কারণ তাকে ভয় দেখানো হয়, তার ফ্যামিলির কাছে এসব ভিডিও সব জায়গায় প্রচার করা হবে। সো সে তখন বোঝে যে তার সামনে অনেক বড় বিপদ আসতেছে, ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এইরকম একটা ক্রাইসিসে গিয়ে সে যখন সুইসাইডের চেষ্টা করে তখন তাকে হচ্ছে গিয়ে সামহাউ কেউ সেভ করার পর রাইটস গ্রুপগুলো অ্যাক্টিভ হয়, তাদের কাছে ইনফরমেশন যায়, এবং এরপর একজন রাইট অ্যাক্টিভিস্ট এটা নিয়ে যখন লেখে, তার আগে হচ্ছে চ্যানেল 24-এর একজন রিপোর্টার সেই একটা প্রথম ভিডিও প্রকাশ করে যে তাকে তারা শাস্তি দিছে, এরকম একটা ঘটনার ভিডিও প্রকাশ করেন। তারপর যখন এটা নিয়ে লেখালেখি শুরু হয় বা রাইট গ্রুপগুলো যখন তারা বুঝতে পারে, টের পেয়ে গেছে, তখন সেই ভিডিও রিপোর্টার সরায় নেয়। সো এইখানে যদি আমাকে আমার অপিনিয়ন বলতে বলা হয়, এতক্ষণ আমি বললাম অভিযোগ, ঘটনার কথা। সো সেই অভিযোগে এখানে চ্যানেল 24-এর রিপোর্টাররা ভিডিও বা অন্যান্য জায়গায় বলার চেষ্টা করছে যে তারা হচ্ছে গিয়ে তাদের ডিস্টার্ব করছে বা সমকামী বলে তারা তাদের নিজ হাতে সাজা দিছে। প্রথম কথা হচ্ছে যে আমি বিলিভ করি যে বাংলাদেশে যদি কেউ আইনের বাইরে গিয়ে কোনো অন্যায় করে, ধরেন এই যে সমকামী যে ব্যক্তি ছিলেন তিনি যদি হ্যারাসও করেন, ধরে নিলাম যে তিনি হচ্ছে এই রিপোর্টারকে, যেই রিপোর্টার হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি খ্যাপা, যে তাকে কোনোভাবে টোন টিটকারি করছে, তাকে কোনো তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো তাকে অফার করা হয়েছে বা জোর জবরদস্তি করছে, সেক্ষেত্রেও আমি বিলিভ করি যে
অবশ্যই আইনের আশ্রয় নেওয়া উচিত। প্রথম কথা, যদি তাকে হ্যারেস করে। দ্বিতীয় কথা, সাংবাদিক যিনি শিক্ষিত একজন সাংবাদিক হবেন, তিনি আসলে কখনো আইন নিজের হাতে তুলে নেবেন না। তিনি তখন কখনো না মোরাল পুলিশিং করবেন, না সন্ত্রাসী স্টাইলে কাউকে মারধর করবেন। আপনার যদি মনে হয় যে এটা অন্যায় হচ্ছে, আপনি সাধারণ মানুষ না, আপনি সাংবাদিক, আপনার জন্য আরও ইজি ছিল তাকে পুলিশের হাতে তুলে দেওয়া তথ্য প্রমাণ সহ, যে এই অন্যায় করছে, এই অন্যায়টার হচ্ছে গিয়ে আমি এই মামলা করতেছি, আপনারা তারে আইনের আওতায় এনে বিচার করেন। কিন্তু আপনি যখন মারধর করতেছেন, তখন আপনি যেটা করতেছেন, এটার প্রথম কথা বলে সন্ত্রাসী কর্মকাণ্ড। একজন মানুষের মোবাইল আপনি নিয়ে যাবেন, তারে শারীরিকভাবে হেনস্থা করবেন, তার মোবাইল চেক করবেন। এগুলো হচ্ছে গিয়ে কোনো মানুষ যারা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশনে বিশ্বাস করে তারা করতে পারে না। এইটা হচ্ছে গিয়ে প্রথম অন্যায় করছে চ্যানেল 24-এর এই গ্রুপটা। সো ইন্টারন্যাশনাল গ্রুপগুলো বা রাইটস অর্গানাইজেশনগুলো ইতিমধ্যে যে 4 জনকে আইডেন্টিফাই করছে, তাদের 2 থেকে 3 জন হচ্ছে সার্চলাইট গ্রুপের, এছাড়া ক্রাইম রিপোর্টার। সো আমি নাম বলতেছি না, আমি ইতিমধ্যে খোঁজ পাইছি, চ্যানেল 24-এর সবাই এটা জানে। সো আমি আশা করব যে প্রপার তদন্তের মাধ্যমে এটার যে মালিক, যিনি নিজেও বহুল বিতর্কিত একজন ব্যক্তি, একে আজাদ, উনি হয়তোবা এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। না হলে হয়তোবা সামনে এটার জন্য তার পুরো প্রতিষ্ঠানকেই বিভিন্ন ইস্যুস ফেস করতে হবে। মানে চ্যানেল 24-এর একটা ঘটনা থেকে কি আমি আসলে সন্ত্রাসী সংগঠন বা মোরাল পুলিশিং এগুলো বলতে পারি কিনা, এটা তো আসলে প্রশ্ন উঠতে পারে। সেক্ষেত্রে আমার কাছে আরও 2টা কেস স্টাডি আছে। এই একই, আপনারা যারা হচ্ছে কি আমার পেজ ফলো করেন, তারা দেখছেন যে বিভিন্ন সময় প্রশ্ন ফাঁস নিয়ে কাজ করতে গিয়ে তারা বিভিন্ন ব্যক্তিকে এক প্রকার গুম করে রাখা বলে। যদি আপনি একদিনের বেশি কাউকে কোথাও লুকায় রাখেন, তার উপর টর্চার করেন, তাকে জিজ্ঞাসাবাদ করতে চান, তখন সেটাকে গুমই বলে। সো সাংবাদিকের দায়িত্ব কখনো কাউকে টর্চার করা, কাউকে জিজ্ঞাসাবাদ করা না। আমি বারবার প্রথম থেকে বলতেছি, কাউকে না। কেউ যদি অপরাধীও হয়, তাকে টর্চার করা বা তাকে জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা কোনো সাংবাদিকের, বা এইটা তার এথিক্সে পড়ে না। কিন্তু এই কাজটা এই চ্যানেল 24 এর আগেও করছে এবং এটা প্রুফ। সিআইডির সেই অপরাধীরা ইতিমধ্যে আইনের আওতায় আসছে। হয়তোবা একে আজাদের পাওয়ারের কারণে চ্যানেল 24-এর সাংবাদিকরা এখনও আইনের বাইরে রয়ে গেছে। হ্যাঁ, সেই জায়গায় তারা অন্যায় করছে। কোনো অপরাধী যতক্ষণ প্রুভ না হয়, আপনি প্রুভ হইলেও হচ্ছে কি আপনি সাংবাদিক হিসেবে সাংবাদিকতার এথিক্সের মধ্যেও পড়ে না এই কাজটা। তৃতীয়, ধরেন আরও একটা ঘটনা আমি যদি বলি, এই 2টা তো গেল। এখানে চ্যানেল 24-এর আরও একজন ক্রাইম রিপোর্টারের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি একটু আগে কাগজটা পড়তেছিলাম। তার বিরুদ্ধে কি অভিযোগ? এক জায়গায় হচ্ছে গিয়ে অবৈধ জমি দখলের নিউজ করতে গেছে সাংবাদিকরা। সেই নিউজ কেন করতে গেছে? সে ফোন দিয়ে সেই সাংবাদিকদের উপর হামলা করাইছে, তাদের ক্যামেরা ভাঙচুর করাইছে, বিভিন্ন রকমের হেনস্থা করছে। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে চ্যানেল 24 কি দিন দিন একটা আসলে সন্ত্রাসী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে কিনা। একে আজাদ একসময় তো আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ লোক ছিল, তিনি কি আসলে এখন তার কর্মীদেরকে আসলে, মানে সংবাদকর্মীদেরকেই আসলে সশস্ত্র গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করাতে চাইতেছে কিনা আমি জানি না। নাহলে তারা একের পর এক বিভিন্ন জায়গায় আইনের প্রতি তারা কোনো শ্রদ্ধা নাই, তারা নিজেরাই হচ্ছে আইন হাতে তুলে নিচ্ছে। তার মানে হচ্ছে বাংলাদেশের আইন কানুনের প্রতি চ্যানেল 24-এর রিপোর্টারদের আস্থা নাই। আর নাইলে সরকার তাদের মোরাল পুলিশিংয়ের দায়িত্ব দিচ্ছে, ঠিক আছে তোমরা বিচার করো কে কে অন্যায় করতেছে, আইন আদালতের দরকার নাই, তোমরা মারধর করবা, তোমরা মারধর করে বিচার করবা, ভিডিও আপলোড করবা, সে যেই হোক। সো আমি আবারও বলতেছি, আমি কারো পক্ষে বিপক্ষে কিছুই না, যেটা ফ্যাক্ট আমি সেটা বললাম। হ্যাঁ, আপনারা যেটা হয় বাংলাদেশিরা, আমরা যেটা করি যে মূল বিষয়ে ফোকাস না করে আপনারা বলবেন হ্যাঁ একজন সমকামীকে মারছে। কাউকে মারার অধিকার কোনো স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশে কেউ রাখে না, এবং এইটা আইন বহির্ভূত একটা কাজ, এবং এই আইন বহির্ভূত কাজের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হচ্ছে কর্তৃপক্ষের প্রপার তদন্তের মাধ্যমে। যদি মনে হয় তদন্তের পর যে হ্যাঁ ওই ব্যক্তি অভিযুক্ত ছিল, চ্যানেল 24 সাংবাদিকদের হেনস্থা করছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আইনের আশ্রয় নেবে। আর যদি মনে হয় না বেআইনিভাবে এরকম একটা অন্যায় হয়েছে, তাহলে অবশ্যই চ্যানেল 24-এর সংবাদকর্মীদের বিরুদ্ধে তারা এই যে গুম, এই যে নির্যাতন, এই যে বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে ক্ষমতার অপব্যবহার, এইসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন জরুরি। নাইলে আসলেই চ্যানেল 24
2 দিন পর সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি পাবে সবার কাছে।